গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, পড়াশোনা করছো ঠিকঠাকভাবে। তো আমরা এর আগের ক্লাস পর্যন্তগুলোতে মহাকর্ষ চ্যাপ্টারটাতে অনেকগুলো জিনিস জেনেছি। আজকে আমরা যেটা জানবো না, গ্রহ উপগ্রহ এদের গতি নিয়ে বিজ্ঞানী কেপলার যে কয়েকটা সূত্র দিয়েছিলেন সেইগুলো আমরা জানবো। তো আমরা যখন যে নিউটনের মহাকর্ষ সূত্রের আবিষ্কারের ইতিহাসটা আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু অনেকগুলো তার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা বলেছিলাম। তো সেইখানেই আমরা বিজ্ঞানী কেপলার সম্পর্কে জেনেছিলাম। কেপলার না বিজ্ঞানী টাইকো ব্রেহের দেওয়া তথ্যকে বিশ্লেষণ করে তিনি সূত্র দিয়েছিলেন, এবং সেই সূত্রগুলোকে প্রমাণ করার জন্য পরবর্তীকালে বিজ্ঞানী নিউটন যখন চেষ্টা চালালেন, তখন কিন্তু মহাকর্ষ সূত্রের আবিষ্কারটা হয়েছে। তো আমরা এই যে বিষয়টাকে পড়াচ্ছি, এখানে মূল বিষয়ের মধ্যে সাধারণত আমাদের পরীক্ষায় আসার মতো করে কেপলারের সূত্রটি লেখো কিংবা তা প্রমাণ করো, কেপলারের প্রথম সূত্রটি লেখো এবং প্রমাণ করো, কিংবা দ্বিতীয় সূত্রটি লেখো তারা প্রমাণ করো, এইগুলো আমরা থিওরিটিক্যাল বেস প্রশ্নগুলো পাবো। আর এই যে সূত্রগুলোর উপর বেস করে কিছু গাণিতিক প্রশ্ন আমাদেরকে সলভ করতে হয় আমাদের সিলেবাসে। এবং এই যে সূত্রগুলোর ডিটেলস প্রমাণ, অর্থাৎ বিভিন্ন প্রমাণগুলো যখন আমরা করব, সেগুলো কিন্তু উঁচু ক্লাসে আমরা আরো ভেক্টর ফর্ম ধরে সঠিকভাবে প্রমাণটা করব। এখানে জাস্ট আমরা সমস্ত কিছু সিম্পল ওয়েতে প্রমাণ করার চেষ্টা করব। তো তোমরা ভিন্ন ভিন্ন অথারের বইগুলোও পড়বে এবং সেখানটা থেকে অনেক কিছু তথ্যগুলো তোমরা পাবে। তো আমরা চলে আসছি যে কেপলারের যে প্রথম সূত্র, অর্থাৎ সেই কেপলারের প্রথম সূত্র আসার আগে যে আমাদের ওই ইতিহাসটাতে আমরা কি কি পড়েছি, যে আর যে হেলিওসেন্ট্রিক যে থিওরি, কিংবা তার আগে আমরা জিওসেন্ট্রিক থিওরির কথাগুলো বলেছিলাম। এবারে হেলিওসেন্ট্রিক থিওরিটা এলো, যেখানে সূর্যকে সেন্টারে রেখে সবাই ঘুরছে। এই যে জিওসেন্ট্রিক থিওরি যখনই আমরা পড়ছিলাম, বিজ্ঞানী দার্শনিক টলেমি যখন খ্রিস্টাব্দে 100 খ্রিস্টাব্দের দিকে এই তত্ত্বটা দিয়েছিলেন, 100 খ্রিস্টাব্দের দিকে টলেমি দিয়েছিলেন। সেখানে তিনি ধরে নিয়েছিলেন পৃথিবীকে কেন্দ্র করে ছোট বড় ভিন্ন ভিন্ন কক্ষপথে গ্রহগুলো পরিক্রমণ করছে। সেই ছোট ছোট কক্ষপথগুলোর নাম তিনি দিয়েছিলেন কি, যে ছোট কক্ষপথগুলোকে তিনি বলেছিলেন হচ্ছে এপিসাইকেলস, আর বড়গুলোকে তিনি বলেছিলেন ডিফারেন্ট। এই ছোট ছোট কক্ষপথ সেটাকে হচ্ছে এপিসাইকেলস, আর বড় বড় যে কক্ষপথটাকে বলা ছিলেন ডিফারেন্ট। তাহলে সেখানে তিনি তার কনসেপ্ট দিয়েছিলেন জিওসেন্ট্রিক, এবং পৃথিবী ছিল সেন্টারে ছিল আর্থ। এগুলো এপিসাইকেল, ছোট কক্ষপথ, বড়গুলো হচ্ছে ডিফারেন্ট। তারপরে আমরা জানি হেলিওসেন্ট্রিক যে কনসেপ্টটা দিয়েছিলেন বিজ্ঞানী আর্যভট্ট 400 খ্রিস্টাব্দের দিকে। তারপরে আবার 1000 বছর পূর্বে 1500 খ্রিস্টাব্দের মাঝামাঝি দিকে নিকোলাস কোপারনিকাস দিয়েছেন, অর্থাৎ এটা আর্যভট্ট, এটা দিয়েছিলেন টলেমি, আর এটা দিয়েছিলেন আর্যভট্ট দিয়েছিলেন প্রায় 400 এডির দিকে। আর তারপরে আবার 1000 বছর পূর্বে কোপারনিকাস প্রায় 1500 এডির দিকে এটা তিনি দিয়েছিলেন। তো সালটা এক্সাক্ট এই সময় প্রায় 1000 বছর পরে কিন্তু তিনি এই হেলিওসেন্ট্রিক তত্ত্ব দিয়েছিলেন। সেখানে কি ধরা হয়েছিল, আর্যভট্টের তত্ত্বতে যেটা বলা হয়েছিল কি, সেখানে সূর্য সেন্টারে রয়েছে এবং গ্রহগুলো তার চারিদিকে পরিক্রমণ করছে এবং নিজের অক্ষের উপর বেশ করে ঘুরতে ঘুরতে পরিক্রমণ করছে, এইটা তিনি বলেছিলেন। এবং এইটার দ্বারা আর্যভট্টের দেওয়া কনসেপ্ট থেকে কিন্তু আমরা দিন রাত থেকে শুরু করে, আর হচ্ছে ঋতু পরিবর্তন থেকে শুরু করে দিন রাতের কনসেপ্ট, জোয়ার ভাটার কনসেপ্ট, অমাবস্যা পূর্ণিমা, এই সমস্ত জিনিসগুলো কিছু প্রমাণ সেখান থেকে করা যাচ্ছে। তো এই যে সূত্রগুলো দিতে দিতে বিজ্ঞানী কেপলার যখনই 3টা সূত্র তিনি দিয়েছিলেন, টাইকো ব্রেহে, যিনি কিনা প্রায় তার জীবন দশাতে সারা আকাশ মহাকাশটাকে পর্যালোচনা করেছিলেন, টাইকো ব্রেহে কি করেছিলেন, মহাকাশ পর্যবেক্ষণ করে তিনি অনেক তথ্য সংগ্রহ করে রেখেছিলেন। তখন কিন্তু ধর্মীয় প্রভাবটা এতটাই বেশি ছিল যে ধরা হতো কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা দেখা যাচ্ছে সেটাকে হেভেন বলা হতো, স্বর্গ। সেখানে কোনো কিছু পরিবর্তনীয় নয়, যা কিছু পরিবর্তন ঘটবে আমাদের এই যে ভূভাগেই ঘটবে।
সেই জন্য কিন্তু মহাকাশের কোনো পরিবর্তন সচরাচর কেউ দেখতো না। কিন্তু টাইকো ব্রেহে যখন মহাকাশ পর্যালোচনা করছিলেন, পর্যবেক্ষণ করছিলেন, একটা নতুন তারার আবির্ভাব কিন্তু তিনি দেখেছিলেন, কিন্তু সেটাকে তিনি ব্যাখ্যা করার বা প্রকাশ করার সাহস তখন তিনি দেখাতে পারেননি। কারণ কি, যে তখন ছিল ধর্মের অনেকটা প্রভাব ছিল বেশি, সেই জন্য। কিন্তু পরবর্তীকালে যখন টাইকো ব্রেহের ওই তথ্যটাকে কেপলার কিংবা যে গ্যালিলিও এরা যখন প্রমাণ করবেন বা সমর্থন করবেন, তখনই কিংবা পরবর্তীকালে নিউটন যখন এই সূত্রগুলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করবেন, নিউটন যখনই বলবেন যে শুধু পৃথিবীর ক্ষেত্রে এই যে সূত্রগুলো প্রযোজ্য নয়, কোনো গ্রহ বস্তুকণার চলাচল এটা প্রযোজ্য নয়, শুধুমাত্র নয়, মহাকাশে অর্থাৎ হেভেনলি বডির ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য, তখনই কিন্তু টাইকো ব্রেহের সেই যে তার নতুন তারার যে দৃশ্যের যে ঘটনাটা কিন্তু সমর্থন পেয়েছিল। যখনই নিউটন সূত্র দিয়েছিলেন, কি সূত্র, যে মহাবিশ্বের সবার ক্ষেত্রেই মহাকর্ষ সূত্র প্রযোজ্য, শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে পার্টিকেলগুলোর ক্ষেত্রে নয়, হেভেনলি পার্টিকেলগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। এইভাবে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা পরস্পরের সমর্থন সাহায্য নিয়ে কিন্তু এইভাবে কনসেপ্টের ডেভেলপটা হয়েছিল। তো আজকে আমরা পড়ব এই কেপলার, যিনি কিনা টাইকো ব্রেহের যে তথ্যের উপর বেশ করে 3টা সূত্র দিয়েছিলেন, সেই 3টা সূত্র, কেপলারের সূত্রগুলি। কেপলার কার সম্পর্কে, না গ্রহ উপগ্রহগুলোর গতি সম্পর্কে তিনি 3টা সূত্র দিয়েছেন। প্রথম সূত্র, সেটাকে কি বলছে না ল অফ অরবিট, অর্থাৎ কক্ষপথের সূত্র। কক্ষপথের সূত্র অর্থাৎ কি বলছেন, কি সূর্যকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথেই পরিক্রমণ করছে, এটাকেই বলা হচ্ছে তার ল অফ অরবিট। তাহলে কি প্রথমটা কি, না সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে কক্ষপথে ঘুরছে, উপবৃত্তাকার কক্ষপথ। এখন উপবৃত্ত সম্পর্কে একটু আমাদের আইডিয়া নিয়ে আসা দরকার। উপবৃত্তটা কি জিনিস, আমরা বৃত্ত আঁকতে জানি, কোনো একটা পয়েন্টকে ফিক্সড রেখে যদি আমরা একটা কিছু সুতো বেঁধে ঘুরাই, তখন এটা তৈরি হবে বৃত্ত। আমরা যদি দুটো পয়েন্টকে ফিক্সড রেখে কোনো একটা সুতোকে ওদের মধ্যে গলিয়ে, সুতোবদ্ধভাবে বাঁধা সুতোকে গলিয়ে ওর মধ্যে যদি আমরা কোনো একটা পিন দিয়ে ওটাকে ঘোরাতে শুরু করি, তাহলে যেটা তৈরি হবে সেটাই হবে উপবৃত্ত তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে ছবিটা আগে উপবৃত্তটা এঁকে নিয়ে, আমরা যেহেতু আমাদের আঁকতে অসুবিধা হচ্ছে, আমরা আগে উপবৃত্তটার ছবিটা এঁকে নিয়ে আমরা দুটো সেই পিনটাকে ফিক্সড করছি, তাতে করে আমাদের ছবি আঁকার প্রসেসটা অ্যাকচুয়ালি আঁকতে গেলে সেভাবে আঁকতে হবে। অর্থাৎ দুটো পিনকে ফিক্সড রেখে কোনো একটা সুতোকে তার মধ্যে গলিয়ে আমি যদি পিনটাকে ঘোরাতে থাকি, সেই মানে সুতোর অগ্রভাগটাকে ঘোরাতে থাকি, কোনো একটা অন্য কোনো পিন দিয়ে ঘোরাতে থাকি, তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে উপবৃত্ত। তাহলে যে দুটো পিনকে আমরা এখানে ফিক্সড রেখেছি, একটা হচ্ছে ফোকাস 1, ফোকাস 2। এই ফোকাসে যে কোনো উপবৃত্তের ফোকাসে আমরা কে আছে, না সূর্য থাকবে। তাহলে এইটাই হচ্ছে, এবং এই যে উপবৃত্ত, এই উপবৃত্তের আমরা জানি সূর্য থেকে কাছের অবস্থানটাকে আমরা বলি কি, অনুসুর অবস্থান না অপসুর অবস্থান, অনুসুর অবস্থান। আর সূর্য থেকে দূরে পৃথিবীর যখন অবস্থানটা আসে তাকে কি বলি আমরা, অপসুর অবস্থান। অ্যাপিহেলিয়ান আর হচ্ছে পেরিহিলিয়ান, এপিহেলিয়ান আর পেরিহিলিয়ান অবস্থান। এই যে অ্যাপিহেলিয়ান আর পেরিহেলিয়ানের মাঝের যে দূরত্বটাকে আমরা বলছি 2a দিয়ে প্রকাশ করি, যেখানে এটা কি না মেজর অ্যাক্সিস, এটা কি না হচ্ছে কি প্রধান অক্ষ, আর অপর দিকে যে উপবৃত্তটার যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা 2b নাম দিয়ে প্রকাশ করি, একে বলা হচ্ছে মাইনর অ্যাক্সিস, যেখানে bটা কি হচ্ছে না মাইনর অ্যাক্সিস। অর্থাৎ যে উপবৃত্তের
মাইনর অ্যাক্সিস আর মেজর অ্যাক্সিস একটা বিন্দুতে কাট করবে, সেই বিন্দু থেকে সবচেয়ে দীর্ঘতম অংশটাকে বলা হচ্ছে কি মেজর অ্যাক্সিস, আর ক্ষুদ্রতম দৈর্ঘ্যটাকে এটা বলা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তো এটাই হচ্ছে আমাদের উপবৃত্ত। এই উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করছে। এখন আমরা যে বিভিন্ন গ্রহগুলোর কথা বলছি, এই গ্রহগুলোর মধ্যে সবগুলো গ্রহ কিন্তু আবার উপবৃত্তাকার কক্ষপথে নয়, পুরো বৃত্তাকার কিছু পথেও রয়েছে। তাহলে উপবৃত্তের একটা বিশেষ যে অবস্থা হচ্ছে কিন্তু সেটা বৃত্ত। কারণ কি, যখন এই দুটো ফিক্স পয়েন্টকে আমরা কাছের দিকে সরাতে থাকবো তখন কিন্তু এই উপবৃত্তটা ধীরে ধীরে একটু উপরের দিকে চাওড়া হতে থাকবে, আরো যখন কাছে নিয়ে আসবো এরকম হয়ে যাবে, আরো যখন একটা পয়েন্ট করে দেবো তখন বৃত্ত হয়ে যাবে। অর্থাৎ এই দুটো ফোকাসকে যদি কাছের দিকে নিয়ে আসতে থাকে ধীরে 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 ওটা বৃত্ততে পরিণত হবে। তো আমাদের ছবিটা একটু সামঞ্জস্যপূর্ণ হয়নি। তো একটা উপবৃত্তের একটা বিশেষ রূপ হচ্ছে কিন্তু বৃত্ত, যেক্ষেত্রে দুটো ফোকাস একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে। বোঝা গেছে? তো এই যে বিভিন্ন গ্রহগুলোর কথা বলা হচ্ছে, যতগুলো গ্রহ আবিষ্কার হয়েছে তাদের মধ্যে প্লুটো এবং মার্কিউরি যেটা আমরা বলি, এটা কিন্তু হাইলি ইলিপ্টিক্যাল পথে ঘুরছে, হাইলি ইলিপ্টিক্যাল পথ। আর যদি বলি হচ্ছে কি নেপচুন এবং ভেনাস, নেপচুন আর ভেনাস এরা হচ্ছে প্রায় সার্কুলার কক্ষপথে ঘুরছে, এবং অপর যে গ্রহগুলো তারা কিন্তু স্লাইটলি ইলিপ্টিক্যাল পথে ঘুরছে। তো এখন এই যে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে, এদের কিন্তু এদের আবিষ্কার কিভাবে, এদেরকে আবিষ্কার হয়েছে তার ইতিহাসটা আমরা একটু পরে আলোচনা করব। না আমরা জানবো যে কিভাবে তাদের কিন্তু সেন্টার অফ মাস থেকে পর্যালোচনা থেকে এদের আবিষ্কারগুলো হয়েছে। তো সে যাই হোক, আমরা কিন্তু জানলাম যে বিভিন্ন গ্রহগুলোর গতিপথ অর্থাৎ কক্ষপথটা হচ্ছে কিন্তু উপবৃত্তাকার। বিশেষ করে প্লুটো মার্কারির হাইলি ইলিপ্টিক্যাল, নেপচুন এবং ভেনাসের প্রায় সার্কুলার, এবং পৃথিবী সহ অন্যান্য যে গ্রহগুলোর স্লাইটলি ইলিপ্টিক্যাল, হালকা তার উপবৃত্তাকার কক্ষপথে তারা ঘুরছে। এটা ছিল প্রথম যে কেপলারের সূত্র। এখন কেপলারের দ্বিতীয় সূত্র কি বলছে? কেপলারের দ্বিতীয় সূত্র যেটাকে বলছে ল অফ এরিয়া। কেপলারের দ্বিতীয় সূত্র যেটাকে বলছি যে সেটাকে বলছে কি না ল অফ এরিয়া, ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্রটা কি জিনিস না, সূর্য এবং গ্রহগুলির যে সংযোজক সরল রেখাটা সেটা কি হয় না সমান সময় অবকাশে সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র। কি বলছে? সূর্য এবং গ্রহগুলির সংযোজক সরল রেখা, সূর্য এবং গ্রহগুলির যে সংযোজক সরল রেখাটা সমান সময় ব্যবধানে সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটাই হচ্ছে যে ল অফ এরিয়া। আমরা যদি ছবিটা একটু আঁকার চেষ্টা করি, সেই ছবিটা যেখানে একটা উপগ্রহ উপবৃত্তাকার কক্ষপথ যার একটা ফোকাসে ধরো আমাদের সূর্য রয়েছে, তাহলে সূর্যের একটা সেন্টার আছে, সূর্যের সেন্টার থেকে শুরু করে গ্রহটারও একটা সেন্টার রয়েছে, আমরা তাকে একটা সরল রেখা দ্বারা যুক্ত করছি। সেই সরল রেখাটা ধরো একটা নির্দিষ্ট সময় এই পজিশন থেকে এই পজিশনে এলো, ধরো এ পজিশন থেকে বি পজিশনে এলো, আমাদের রেখাগুলো আঁকা হচ্ছে, বি পজিশনে এলো। তাহলে সেই সময়ে যদি এইখান থেকে এই দূরত্ব আসে, তাহলে যে ক্ষেত্রে এই যে দৈর্ঘ্যটা সংযোগ সরলরেখাটা যে ক্ষেত্রফল অতিক্রম করে সেটা হচ্ছে এটা। এবং আর যদি অন্য কোনো পজিশনে সেই একই সময় ধরি, সে কিন্তু আমরা যদি এখানে একই ক্ষেত্রফল আঁকতে হয় তাহলে কি হবে, একটু বেশি দূরত্ব তাকে আসতে হবে। এই সমান ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে যদি আঁকতে গেলে আমাদেরকে এখানে একটু বেশি পথ ঘুরতে হবে গতিটা।
অর্থাৎ গ্রহগুলোর গতি এখানে যদি v1 হয় এবং এখানে v2 হয়, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে গতিবেগটা একটু বেশি হবে, তবেই সে কিন্তু বেশি পথ অতিক্রম করলে তবেই ক্ষেত্রফলটা সমান হবে। অর্থাৎ এই সূত্র কি প্রমাণ করে, গ্রহগুলোর যে গতিবেগ সব জায়গায় সমান না। কাছাকাছি, সূর্যের কাছাকাছি অংশে যদি ঘুরতে থাকে সেখানে গতিবেগ তার অনেক বেশি হবে, দূরবর্তী অংশে গতিবেগ তার কম হবে। এটাই হচ্ছে ল অফ যে এরিয়া। অর্থাৎ কি, আমি যদি এই এরিয়া যেটা কভার করছে এই পজিশন ভেক্টরটা এ বলি, এরিয়ার যে পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে এটাই হচ্ছে ধ্রুবক, এইটাই হচ্ছে ল অফ এরিয়া। তাহলে বুঝতে পারছিস গ্রহ, সূর্য এবং গ্রহের যে সংযোগের সরলরেখা, এরকম একটা পজিশন এ থেকে বি থেকে এসে যে সময় একটা টি সময়, এখানে যদি সি থেকে ডি তে আসে সেই টি সময়, তাহলে এক্ষেত্রে যে এরিয়াটা উৎপন্ন করবে, সেই যে সংযোগের সরলরেখাটা যে এরিয়া উৎপন্ন করছে এই এরিয়া এবং এখানে যে এরিয়া উৎপন্ন হবে দুটোই সমান হবে। সেই ক্ষেত্রফল সমান করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যদি কাছাকাছি অংশে একটু দ্রুত তাকে না ধরে তাহলে কিন্তু ক্ষেত্রফল সমান হবে না, অর্থাৎ কাছাকাছি অংশে তার গতিবেগ কিন্তু বেশি হবে। এটাই হচ্ছে ল অফ এরিয়া। আর একটা সূত্র তিনি যেটা দিয়েছিলেন কি, তৃতীয় সূত্র, ল অফ পিরিয়ড, তৃতীয় সূত্র। এরপরে চলে আসছি তৃতীয় সূত্র কি বলেছিলেন সেটা, তৃতীয় সূত্র অর্থাৎ ল অফ পিরিয়ড, সময় পর্যায়কাল নিয়ে বলেছিলেন। পর্যায়কালটা নিয়ে তিনি কি বলেছিলেন না, গ্রহগুলো যে সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, সেই ঘুরতে তাদের যে পর্যায়কাল, সেই পর্যায়কালের বর্গটা কি হবে, তাদের সেই উপবৃত্তাকার কক্ষপথের যে মেজর অ্যাক্সিস তার ঘনফলের সমানুপাতিক হবে। অর্থাৎ এটাকে ভাষায় লিখলে কি হবে না, গ্রহগুলির সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলির পর্যায়কালের বর্গ, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলির পর্যায়কালের বর্গ, যে কোনো একটার ক্ষেত্রে আমি যদি বলি, যে কোনো একটা গ্রহের, গ্রহগুলি না বলে গ্রহের বা সব গ্রহের পর্যায়কালের বর্গ ওদের কক্ষপথের প্রধান অক্ষের বা ব্র্যাকেটে আমরা লিখে রাখবো মেজর অ্যাক্সিস এর ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ সেই যে মেজর অ্যাক্সিসে যেখানে যে উপবৃত্তাকার কক্ষপথে যদি ঘুরছে, যদি আমরা ছবিটা দেখি, সাপোজ এইরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে গ্রহটা ঘুরছে, তার মেজর অ্যাক্সিস আমরা যে আমি বুঝেছি ইলিপস আঁকতে গিয়ে, এইটা হচ্ছে তার এইখানে সেন্টার থেকে এইটাই পর্যন্ত দূরত্বটাকে এটাকে বলছে মেজর অ্যাক্সিস। এই মেজর অ্যাক্সিস এই ঘুরতে যদি এর টাইম পিরিয়ড টি লাগে, তাহলে টি প্রপোর্শনাল টু কি এর মেজর অ্যাক্সিসের। অপর একটা গ্রহ যদি আঁকি, অপর একটা ধরো গ্রহ আঁকছি, তার হচ্ছে অপর একটা উপবৃত্তে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, এটা সূর্যকে কেন্দ্র করে অপর একটা, যার হচ্ছে কি এটাকে যদি r1 নাম দিই তাহলে r1 কিউব, এবং এর টাইম যদি t1 লাগে t1 স্কয়ার সমান r1 কিউব। অপর একটা গ্রহের যদি কক্ষপথ যাচাই করি, যেখানে তার হচ্ছে মেজর অ্যাক্সিসটা হচ্ছে r2 এবং এখানে ঘুরতে সময় লাগছে পর্যায়কাল ঘুরতে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে ঘুরতে তার সময় লাগছে কি t2, তাহলে এক্ষেত্রেও আমরা কি লিখতে পারি না t2 স্কয়ার প্রপোর্শনাল টু r2 কিউব। এই দুটো সূত্রগুলোকে থেকে অর্থাৎ আমরা লিখতে পারছি t1 স্কয়ার বাই t2 স্কয়ার সমান r1 কিউব বাই r2 কিউব। এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র, যেটা বলা হচ্ছে ল অফ পিরিয়ড, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর যে পর্যায়কালের বর্গ। তো আমরা এইবারে এই যে সূত্রগুলো কেপলারের পড়লাম, এদের প্রমাণটা একটু আমরা করতে চেষ্টা করব, যে যাকে বলা হচ্ছে কিনা কেপলার প্রবলেম। অর্থাৎ মহাকর্ষ সূত্রকে কাজে লাগিয়ে যদি আমরা কেপলারের এই যে সূত্রগুলোর প্রমাণকে, অর্থাৎ মহাকর্ষ সূত্র দ্বারা কেপলারের সূত্রগুলির প্রমাণ
এটাকে কি বলা হচ্ছে? কেপলার প্রবলেম। এই কেপলার প্রবলেমগুলো আমরা একটা করব যে প্রথম সূত্রের প্রমাণ। প্রথম সূত্রটা কি বলেছিল না, গ্রহগুলোর যে গতিপথটা হবে উপবৃত্তাকার, সেটা আমরা প্রমাণ করব কিভাবে, অর্থাৎ গ্রহগুলোর যে গতিপথ যে উপবৃত্তাকার সেটা প্রমাণ করব। তো আমরা যে মহাকর্ষ সূত্র দ্বারা করব। মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি কি, মহাবিশ্বের যে বস্তু, ধরে এটা সূর্যের কথা বলছি, বা ধরো সাপোজ আমরা পৃথিবীর কথাই বলছি, আর একটা গ্রহের কথা বলছি, মাস অফ আর্থ, মাস অফ অন্য কোনো, ধরো আমি মাস অফ সান করে দিই, মাস অফ সান, মাস অফ প্ল্যানেট। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কত, জি অফ এম এস এম পি বাই তাদের মাঝের যে যদি দূরত্ব হয়, এর সেন্টার টু ওই গ্রহের সেন্টারের দূরত্ব যদি আর হয়, তাহলে কি হবে? আর স্কয়ার। এটাই হচ্ছে ওই ওদের মধ্যবর্তী আকর্ষণ বল। এখন এই আকর্ষণ বল কিন্তু একটা ভেক্টর রাশি, এবং এরা সব সময় আকর্ষণ বলের দিক আর আমরা যে দিকটা বোঝাচ্ছি সেই দিকে পজিশন ভেক্টর পরস্পর বিপরীতমুখী হওয়ায় আমরা একে যদি ভেক্টরে প্রকাশ করি, তাহলে কি হবে? জি এম এস এম পি বাই আর স্কয়ার আর ক্যাপ, অর্থাৎ মাইনাস আর ক্যাপ, ডিরেকশনটা বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে মাইনাসটাকে সামনে নিয়ে চলে এলাম, জি এম এস এম পি বাই আর ক্যাপ মানে কি জানি, পজিশন ভেক্টরকে তার আর দিয়ে ভাগ, মড দিয়ে ভাগ। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব মাইনাস অফ জি এম এস এম পি বাই আর কিউব ইন্টু আর। তাহলে এইটা হচ্ছে সূর্য এবং অন্য কোনো গ্রহের মধ্যে তাদের যে আকর্ষণ বলটা, এটা অর্থাৎ যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে তাদের মধ্যে, ধরো আমি বলছি এই আকর্ষণ বলটা কাজ করছে। এখন আমরা যদি ওই বদ্ধ পথে পরিক্রমণের জন্য গ্রহের উপর প্রযুক্ত বলের টর্ক, গ্রহের উপর যে টর্কটা প্রযুক্ত হচ্ছে, টর্ক যাকে আমরা টি বলছি, টর্ক সমান কি, বলের ভ্রামক বলা হচ্ছে আর ক্রস এফ, অর্থাৎ ওই বদ্ধ পথে ঘোরার জন্য ওই গ্রহের উপর ওই বলের টর্কটা কত, আমরা যদি বসিয়ে দিই আর ক্রস এফ এর জায়গায় যদি এই মানটা বসাই, মাইনাস জি এম এস এম পি বাই আর কিউব ইন্টু আর। এইখান থেকে আমি যদি নিয়ে চলে আসি, দেখতে পাবো আর ক্রস আর বাকি সবগুলো কনস্ট্যান্টগুলো বাইরে চলে আসছে, আর ক্রস আর, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে জিরো, অর্থাৎ টর্ক হয়ে যাচ্ছে জিরো। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর যে আবর্তন করছে সেই তাদের টর্ক কিন্তু জিরো। আবার টর্ক সম্পর্কিত আমাদের আরেকটা যে থিওরি জানা রয়েছে, টর্ক সমান, আমরা সার্কুলার মোশন যখন পড়েছিলাম চ্যাপ্টারে, সেখানে আমরা পড়েছি টর্ক সমান কি, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে টর্ক বলা হয়। তো কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এখন যেহেতু টর্ক জিরো হয়ে গেছে, ডিএল বাই ডিটিও জিরো, অর্থাৎ আমরা বলতে পারি কোনো কিছু ধ্রুবক রাশির সময়ের সাপেক্ষে পরিবর্তন হারটা শূন্য হয়, অর্থাৎ আমরা বলতে পারি কি এল সমান কনস্ট্যান্ট। অর্থাৎ কৌণিক ভরবেগ টর্ক সমান কি, এটা এলটা কি, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তাহলে কৌণিক ভরবেগ যেহেতু ধ্রুবক হয়ে যাচ্ছে, কৌণিক ভরবেগ আমরা জানি একটা ভেক্টর কোয়ান্টিটি, কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তার কৌণিক ভরবেগের ডিরেকশনটা হয় তার অক্ষ বরাবর, এটা একটা অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে এই বস্তুটা যে বৃত্তাকার তল পথে ঘুরছে এটা একটা নির্দিষ্ট তলে থাকবে, তবেই তো তার দিকটা ফিক্সড থাকবে। কৌণিক ভরবেগ ধ্রুবক কথার অর্থ কি, এর মান ও অভিমুখ ধ্রুবক, মান ধ্রুবক, অভিমুখও ধ্রুবক, অর্থাৎ মানও নির্দিষ্ট, অভিমুখও নির্দিষ্ট। তাই কি হবে, এটা একটা নির্দিষ্ট তলে ঘুরবে। আবার একটা নির্দিষ্ট তলে যখন কোনো গ্রহ ঘুরছে ওটা একটা সেন্ট্রাল ফোর্সের অধীনেই কিন্তু ঘুরছে, অর্থাৎ এই যে বলটা এটা একটা সেন্ট্রাল ফোর্সের অধীনে ঘুরছে, অর্থাৎ এই যে বলের অধীনে ঘুরছে এটা একটা বস্তুটা সেন্ট্রাল ফোর্সের অধীনে ঘুরছে। এবং সেন্ট্রাল ফোর্সের অধীনে ঘোরা কোনো বস্তুর যে কক্ষপথ সেটা হয় উপবৃত্তাকার। অর্থাৎ এই যে গ্রহটি একটি
সেন্ট্রাল ফোর্সের আন্ডারে ঘুরছে, কেন্দ্রীয় বল। সেন্ট্রাল ফোর্সের অধীনে ঘুরলে আমরা জানি যে কক্ষপথ হয় উপবৃত্তাকার। আমরা তাহলে প্রমাণটা ভূর পথে করলাম। প্রথমে আমরা তার দেখালাম হচ্ছে কৌণিক ভরবেগ ধ্রুবক। কৌণিক ভরবেগ ধ্রুবক হওয়া মানেই কি, সে একটা সেন্ট্রাল ফোর্সের অধীনে ঘুরছে এবং সেন্ট্রাল ফোর্সের অধীনে ঘুরলে তার কক্ষপথ হবে উপবৃত্তাকার। এখন আমরা এই যে প্রমাণটা এখানে আমরা করতে পারবো না, সেন্ট্রাল ফোর্সের অধীনে গতি হলেই যে উপবৃত্তাকার হবে, বা বলের মান কি রকমের হলে কক্ষপথ কি ধরনের হয়, আমরা যখন উঁচু ক্লাসে পড়বো, পরের ক্লাসে বিএসসিতে ফিজিক্স নিয়ে পড়লে সেখানে কিন্তু আমরা এই প্রমাণগুলো পাবো যে বলের প্রকৃতি কি রকমের হলে কক্ষপথের প্রকৃতি কি রূপ হয় সেন্ট্রাল ফোর্সগুলোর ক্ষেত্রে। সেখানে একটা চ্যাপ্টার রয়েছে সেন্ট্রাল ফোর্স। তো সেখানে সেন্ট্রাল ফোর্স কি জিনিস, যে বলটা সবসময় একটা কিন্তু পজিশনের ফাংশন হবে এবং কেন্দ্রমুখী হবে, সেকেই বলা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সের অধীনে ঘূর্ণন্ত বস্তুগুলো সাধারণত উপবৃত্তাকার হয়। এটা আমরা কিন্তু প্রমাণটা পরে উঁচু ক্লাসে জানবো। তো এইভাবে আমরা প্রথম সূত্রে প্রমাণটা করলাম, অর্থাৎ প্রথমে কৌণিক ভরবেগ ধ্রুবক দেখিয়ে বিপরীত ক্রমের প্রমাণটা করলাম। এরপরে চলে আসছি যে দ্বিতীয় সূত্রের প্রমাণ। দ্বিতীয় সূত্রে কি বলেছিল যে ল অফ এরিয়া, যাকে আমরা বলেছিলাম একটা নির্দিষ্ট সময়ে গ্রহ এবং সূর্যের সংযোজককারী সরলরেখাটা যে ক্ষেত্রফল অতিক্রম করবে সেইগুলো নির্দিষ্ট ধ্রুবক হবে। এটা যদি সূর্য বলি, এটা যদি গ্রহের বিভিন্ন ভিন্ন অবস্থানগুলো নির্দিষ্ট সময় ধরি, তাহলে এই সময়ে অর্থাৎ দূরবর্তী স্থানের বেগ এবং কাছের স্থানের বেগের মধ্যে পার্থক্য হবে এবং দূরবর্তী স্থানের বেগটা নিশ্চয়ই কম হবে, কাছের স্থানের যে বেগটা বেশি হবে। এক্ষেত্রে আমরা স্পষ্টই বলেছিলাম যে কাছে বেগ হবে। আমরা কোন একটা নির্দিষ্ট সময় আমরা এটা প্রমাণ করতে চাইব, বস্তুটা ধরো এ অবস্থান থেকে বা গ্রহটা এ অবস্থান থেকে বি অবস্থানে গেল। এখন এই যে ত্রিভুজটা এস এ বি ত্রিভুজটা যদি বলি, এস এ বি এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বলি, তাহলে কি হবে, হাফ ইন্টু এই যে আর ইন্টু এই যে ভি ইন্টু ডেল্টা টি। ধরো ডেল্টা টি সময়ে সে এই পজিশনটা কভার করেছে, তাহলে ভি ইন্টু ডেল্টা টি। আবার অর্থাৎ একে আমি যদি এরিয়া বলি, ডেল্টা এ যে এরিয়াটা কভার করেছে, ডেল্টা এ সমান হাফ আর ইন্টু ভি, আমরা যদি সমস্ত ভেক্টর দিয়ে দেখি ভি ইন্টু ডি। আবার ভি সমান আমরা কি জানি, আমরা জানি পি সমান এম ইন্টু ভি। তাহলে ভি সমান কি পাবো, পি বাই এম। তাহলে আমরা ভি এর জায়গায় যদি পি বাই এম বসাই ইন্টু ডেল্টা টি বসাই, তাহলে ডেল্টা টি বসালে অর্থাৎ আমরা ডেল্টা এ বাই ডেল্টা টি যদি ভাগ করি, তাহলে পেয়ে যাচ্ছি কত, হাফ আর ক্রস পি বাই এম। এই আর ক্রস পি মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, এটাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। অর্থাৎ এরিয়াল, এই যে এরিয়াটা হচ্ছে কি এরিয়ার গতিবেগটা আমরা জানতে পারলাম এল বাই 2m। আমরা আবার প্রমাণ করেছি যে সেন্ট্রাল ফোর্সের অধীনে, কেন্দ্রীয় বেগের অধীনে ঘুরন্ত কোনো বস্তুর কৌণিক ভরবেগ সবসময় ধ্রুবক। অর্থাৎ এটা আমরা প্রমাণ করেছি আগেরটাতে, সেন্ট্রাল ফোর্সের অধীনে ঘুরন্ত যে গ্রহগুলি এলটা ধ্রুবক। তাহলে এল যদি ধ্রুবক হয়ে যায়, এই রাশিটাই হয়ে যাচ্ছে টোটাল ধ্রুবক, বোঝা গেছে। অর্থাৎ এল বাই 2m এটাও ধ্রুবক, কারণ ভরটাও তো নির্দিষ্ট। অর্থাৎ এরিয়া ভেলোসিটি যেটা আমরা বলছি, কৌণিক ক্ষেত্রফল অতিক্রম যেটা করছে সেটা নির্দিষ্ট সময় নির্দিষ্টই হবে। তো এটাই হচ্ছে মহাকর্ষের সূত্রে যে মহাকর্ষ ক্ষেত্রের দ্বারা কেপলারের যে দ্বিতীয় সূত্রের প্রমাণটা আমরা করলাম। এরপর আচ্ছা, এরিয়াল ভেলোসিটিটা হচ্ছে ধ্রুবক। এরপরে চলে আসছি তৃতীয় সূত্রের প্রমাণ।
তৃতীয় সূত্র যেটা আমরা বলেছি সেটা আমরা কি বলেছি, ল অফ টাইম পিরিয়ড। সেখানে কি বলা হচ্ছে যে পর্যায়কালের বর্গ তার হচ্ছে মেজর অ্যাক্সিসের ঘনফলের সমানুপাতিক হবে। তো আমরা এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব সূর্যকে কেন্দ্র করে গ্রহটা বৃত্তাকার পথেই ঘুরছে, উপবৃত্তের তুলনায় বৃত্তাকার পথেই আমরা ঘুরছি। বোঝা গেছে? এই বৃত্তাকার পথে ঘুরছে, তো এই বৃত্তা ধরি হচ্ছে কি ms সূর্যের ভর, mp হচ্ছে কি গ্রহের ভর, এবং গ্রহটি বৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। তাহলে বৃত্তাকার পথে পরিভ্রমণ করলে এবং বৃত্তের যে ব্যাসার্ধ যদি r বলি, r হলো কত, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তাকার পথে পরিভ্রমণ করলে আমরা জানি অপকেন্দ্র বল আর মহাকর্ষ বল পরস্পরকে এখানে তারা ব্যালেন্স করবে এবং সে ভি গতিবেগে ধরো ঘুরছে, ভি গতিবেগে প্রদক্ষিণ করছে। এইগুলো আমরা সব ধরে নিলাম। তাহলে কি হবে, কি তার যে গতিবেগটা আমরা কি পাবো, 2πr ভাজিত তার টাইম পিরিয়ড, কত সময় ঘুরছে তার একবার পরিক্রমণ করতে যে সময় লাগবে, বা আমি যদি বলি t সমান কত, t সমান 2πr/v, অর্থাৎ গ্রহটির পরিক্রমণ কাল t সমান এটা হবে। আবার আমরা যেটা বলছি, এদের মধ্যবর্তী কোনো একটা বৃত্তাকার পথে যখন কোনো বস্তুকে ঘোরাতে কিন্তু একটা কেন্দ্রমুখী বল দিতে হয় আমাদেরকে, সেই কেন্দ্রমুখী বলটা সাপ্লাই করছে মহাকর্ষ বল, অর্থাৎ এই mv²/r, এই যে অপকেন্দ্র বলটা বা কেন্দ্রমুখী বলটা প্রয়োজন হয় তাকে সাপ্লাই করছে কি মহাকর্ষ বল ms_mp/r²। তো এখান থেকে আমি যদি পাচ্ছি v² সমান কি পাচ্ছি, এই আর এখানে একটা কেটে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি gms/r। তো 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র, এই দুটো থেকে 1 নম্বরটাকে যদি বর্গ করে দিই, একের বর্গ করার পর সেখানে যদি 2 সমীকরণটা বসাই, তাহলে t² পেয়ে যাচ্ছি, t² সমান কি 4π²r²/v²। তাহলে 2 এর স্কয়ার ভাজিত 2 এর স্কয়ার করে পাই, এটা পেলাম v² পেলাম। এই v² এর জায়গায় আমি 1 হতে এবার কি পাচ্ছি 4π²r²/v² এর জায়গায় আমি বসাচ্ছি gms/r, মানে উপরে উঠে গিয়ে হচ্ছে r3, অর্থাৎ কি 4π²/gms * r3। যেহেতু এইগুলো সবই ধ্রুবক কোয়ান্টিটি, তাহলে আমরা বলতে পারছি কি t² = r3। তো এইভাবে এটা একটা সিম্পল প্রমাণ যেটা আমরা করলাম, যে গ্রহটার যে পর্যায়কালের বর্গটা বৃত্তাকার পথ ধরে নিয়ে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করব। কারণ কি উপবৃত্তাকার ধরে নিলে আমাদের ক্যালকুলেশনগুলো অনেক জটিল হয়ে যাবে। তো সেই উপবৃত্ত ধরে কিন্তু প্রমাণগুলো আমরা উঁচু ক্লাসে আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমাদের তৃতীয় সূত্রটাও প্রমাণ হবে। এইভাবে কেপলার প্রবলেমগুলোকে আমরা করলাম নিউটনের যে মহাকর্ষ সূত্রের দ্বারা। তো এখন আমরা কেপলারের যে সূত্র থেকেও কিন্তু আমরা মহাকর্ষ সূত্রতে পৌঁছে যেতে পারি, কেপলারের সূত্রগুলো থেকেও কিন্তু আমরা মহাকর্ষ সূত্রতে পৌঁছে যেতে পারি, যেটা আমরা উল্টো প্রসেসটা একটু জাস্ট করে নিচ্ছি। যে কেপলারের সূত্রগুলি থেকে মহাকর্ষ সূত্র, এটার প্রমাণ। তো কেপলার যেটা বলেছিলেন যে বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে, তো এখানে আমরা গ্রহগুলোটার গতিটাকে বৃত্তাকার
ধরে নিচ্ছি প্রথমে সহজের সুবিধার্থে, অর্থাৎ একটা বৃত্তাকার পথে একটা গ্রহ ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। সূর্যকে কেন্দ্র করে একটা গ্রহ কিন্তু ঘুরছে একটা বৃত্তাকার কক্ষপথে, এবং বৃত্তের সাপোজ ধরো ব্যাসার্ধটা হচ্ছে আর। তো এই বৃত্তাকার পথে ঘোরার জন্য আমরা জানি অপকেন্দ্র বল, যেটা যে কেন্দ্রমুখী বল সাপ্লাই করছে সেন্ট্রিফিউগাল ফোর্স হিসাবে প্রয়োজন হচ্ছে এমপি। যদি ভি গতিবেগে ঘুরছে তাহলে কি হবে এমপি ভি স্কয়ার বাই এম ভি স্কয়ার বাই আর। এবং এই গতিটাকে সাপ্লাই করার জন্য আমরা জানি যে এমপি ভি স্কয়ার বাই আর, এটা এই গতিটা লাগে বৃত্তাকার পথে পরিভ্রমণ করার জন্য। এখন আমরা যদি বলি তার টাইম পিরিয়ড টি সমান পুরো কি হবে কি 2 পাই আর বাই ভি, বোঝা গেছে, টি পাই আর বাই ভি। এখন যদি আমি ওই ভি এর জায়গায় স্কোয়ার করলে আমরা কি পাবো, ভি সমান কত 2 পাই আর বাই টি। ওই বৃত্তাকার পথে পরিক্রমণের জন্য তার সময় লাগছে এটা। এবার এই স্কোয়ার করলে কত পাচ্ছি, ভি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাব এমপি ইন্টু ভি স্কোয়ারের জায়গায় বসিয়ে দিচ্ছি 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই আর ইন্টু টি। তাহলে একটা কাটাকাটি হয়ে চলে যাচ্ছে। তো এখন আমরা এই ভি স্কোয়ারের মানটাকে আমরা রিপ্লেস করেছি, ভি স্কোয়ারের মানটা রিপ্লেস করে আমরা এখানে টি স্কোয়ারটা পেয়েছি। তো এখন আমরা এখানে পেয়ে যাচ্ছি কত 4 পাই স্কোয়ার মাস অফ গ্রহটার প্ল্যানেটের মাসটা ইন্টু একটা আর থেকে যাচ্ছে বাই টি স্কোয়ার। এই টি স্কোয়ার কেপলারের সূত্র থেকে এবার আমরা কাজে লাগাচ্ছি। তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য যে অভিকেন্দ্রিক বলটা লাগে সেই বলের রাশিমালাটা লিখেছি, এবং সেই গ্রহটার পর্যায়কালটাকে তার পরিধি ভাজিত তার গতিবেগ করেছি, সেখান থেকে আমরা বের করছি। এখন এইবারে আমরা কেপলারের সূত্র থেকে লাগাচ্ছি। কেপলারের সূত্র থেকে কি বলছে, টি স্কয়ার সমান কে ইন্টু আর কিউ, অর্থাৎ কি আমরা যেটা পড়েছিলাম টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউ। তো সেক্ষেত্রে আমরা কেপলারের সূত্র যদি বসাই তাহলে 4 পাই স্কয়ার এম পি আর ভাজিত কে আর কিউ, এই আর কিউ অর্থাৎ তাহলে 4 পাই স্কয়ার এমপি বাই কে আর স্কয়ার। এখন এই 4 পাই স্কয়ার বাই কে ধ্রুবকটা, এটা কিন্তু একটা মিউচুয়াল কনস্ট্যান্ট, বস্তুগুলোর ভরের উপর নির্ভর করে আসে, এবং এই ধ্রুবকটাকে যদি আমরা মিউচুয়াল কনস্ট্যান্টটাকে জি এম ধরে নিই, অর্থাৎ 4 পাই স্কয়ার বাই কে স্কয়ার, এই কনস্ট্যান্ট একটা মিউচুয়াল কনস্ট্যান্ট, অর্থাৎ কি যেহেতু সূর্য গ্রহের মধ্যে আকর্ষণ বল তাদের ভরের উপরই নির্ভর করে, মিউচুয়াল কনস্ট্যান্ট, এবং এটাকে আমি যদি জিএল দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা পেয়ে যাব জি এম এমপি বাই আর স্কয়ার। এটা একটা, অর্থাৎ আমরা হচ্ছে কি মহাকর্ষ সূত্র, যেটা নিউটনের মহাকর্ষ সূত্রতে পৌঁছে গেলাম জি এম এম বাই আর স্কয়ার। তো এইভাবে আমরা কেপলারের সূত্রটাকে এখানে কাজে লাগালাম, কেপলারের সূত্র থেকে। কেপলারের সূত্রটাকে এইভাবে কাজে লাগিয়ে আমরা পৌঁছে গেলাম হচ্ছে এইখানে। তো আজকের আমরা অনেকটাই কভার করলাম জিনিসটা, গ্রহ উপগ্রহগুলোর গতিটাকে, কেপলারের সূত্রগুলো। তো তোমরা সবাই ভালো করে পড়ে এইগুলোর প্রমাণগুলো তোমরা নিজেরা করতে পারো, অন্যান্য বইগুলোও তোমরা ফলো করতে পারো, তো সেখানে নিশ্চয়ই থাকবে।